অনেকে মানে ব্যাপারটা কিরকম, আমি অন্য একটা প্রসঙ্গে যাই। ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডোরের কথা, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো, তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে, আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই। তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন, ধরা যাক প্রফেসর ইউনূস চাচ্ছেন ওখানে করিডোর দিতে, আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে। গুজবটা হচ্ছে এরকম, এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন? মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে, মানে আমি শিওর। না না, এই পুরো বিষয়টা, করিডোরের বিষয়টা সত্যিকার করিডোর তো আমরা বলছিও না, হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয়। সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপারগুলো হয়েছে, যে খুব প্রিমেচিওর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি, একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান, এটা এফার্টটা লেট করে কারা? ইউএন লেট করে, ইউএনই ডিসকাশন গুলো করে। ইউএন যারা রেলিভেন্ট পার্টি, বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি, মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি, আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি। বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড দেওয়া হবে, সেই জায়গায় ডিফ্যাক্টো কন্ট্রোল হলো আরাকান আর্মির। এখন এই তিনটা শক্তি, তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে। তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি। তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে। তো আমরা এটার জন্য যেটা করছি, আপনাকে আমরা বলি, কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স, উনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব। আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন, কার কি কোশ্চেন আছে, কোথায় আছে, আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব। এবং একই সাথে এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেগুলো সবাই কোশ্চেন করছে, সেগুলোও আমরা উত্তরগুলো জানাবো। আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে, ডেভেলপমেন্ট যতটা হয় নাই, কথা চালাচালি হচ্ছে, যে এই উনি এটা কথা বলছেন, এটা বলছেন, এটা কিছুই হয়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত শফিক ভাই, কিন্তু আপনি যদি হিসাবগুলো আপনি খেয়াল করেন, আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন, করিডোর বলেন, এটা দেওয়ার একটা সম্ভাবনার কথা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মহাসচিব গুতেরেস সাহেব আসলেন, তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন। এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে। আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি, আমি এটা আপনার সাথে একমত, এখনো প্রাথমিক কথা হয় না, কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন, আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের কাছ থেকে আসছে, আপনি এটাকে এভাবে দেখেন না। মানে না, ওনারা কি কেউ বলেছেন যে আমরা, ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে? না না, ওনারা বলেছেন যে না, এটা কিন্তু মানুষজনের যে মানুষজন ইন্টারপ্রেট, চিন্তাটা কেন হয়েছে? চিন্তাটা এই জন্য হয়েছে যে আমরা 2023 থেকে এই পর্যন্ত, আমরা প্রথমে তো আপনি জানেন যে 2017 সালে 8,50,000-এর মতো রোহিঙ্গা এসেছিলেন, 7.5 লক্ষ রোহিঙ্গা এসেছিলেন। তারপরে যেটা হয়েছে যে এই গত 2023 মানে 23-এর অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজফায়ারটা ভেঙে যায়, আরাকান আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধ শুরু হলে, এই যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান, পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে। সোফার কেউ কেউ বলছেন এটা 1 লাখেরও বেশি এসছেন। এবং এর ফলে যেটা হয়েছে, যেমন ওইখানে এক ধরনের হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস হয়েছে, ওই ক্রাইসিসের আলোকে ইউএন এর এই কথাগুলো এসছে। এবং ইউএন এর যিনি রিপোর্টিয়ার টম এন্ড্রুজ আসছিলেন, এই ধরনের কথা। কিন্তু কথা হচ্ছে যে আমি তো এগ্রিমেন্ট করব, আমার তো এগ্রিমেন্টই হয় না এইখানে। আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না, সেখানে মায়ানমার আছে, সেখানে আরাকান আর্মি আছে, এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে। তো এটা তো অনেক পরের বিষয়। এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি, আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে, যতটা না ডেভেলপমেন্ট। মানে আমি একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে, মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই। তো মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ, এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া, মানে ব্যাপকভাবে যদি আমি খুব জেনারেলাইজ করি। আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি, আরাকান আর্মির সাথেও কথা বলতেছি, আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি, বুঝতেছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন। এটা কিরকম, মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক? মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি, এরকম হয় নাকি আসলে?
না না, এটা আমাদের আসলে হচ্ছে কি, আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে। প্রথম কথা, আমরা রাখাইনের সাথে 270 কিলোমিটারের মতো আমরা একটা আমাদের বর্ডার আছে। সেই বর্ডারটা এখন মায়ানমারের কোনো বর্ডার ট্রুপস নাই, মায়ানমার গভর্নমেন্টের। এই পুরো বর্ডারের ওই পাশের পুরো জায়গাটা অধিকৃত হচ্ছে আরাকান আর্মির। তো আমার বর্ডার কন্ট্রোলের জন্য আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হচ্ছে, কেন বর্ডারে অনেক ইস্যু হয়, বর্ডার থেকে ইয়াবা আসে, বর্ডারে অনেক সময় ইনফর্মাল ট্রেড হয়। এই ইস্যুগুলো দেখার জন্য হইলেও আমি ওই পারে যারা ডিফ্যাক্টো যারা রুলার তার সাথে আমার ধরনের সাম সর্ট অফ কমিউনিকেশন লাগে। এটা ইন্টারন্যাশনালে এটা চলে, ইন্টারন্যাশনাল ইয়ে, বিকজ আপনি তো ওই পারে তো আমি বুঝলাম যে ওইটা মায়ানমারের সভারেন্টি, ওই পুরো টেরিটরি, তো মায়ানমার তো নাই, মায়ানমারের তো ট্রুপস ওইখানে নাই, মায়ানমারের কোনো বর্ডার গার্ডস ওইখানে নাই। তো আমার সাম সর্ট অফ কমিউনিকেশন তার সাথে রাখতে হয়। আর রোহিঙ্গারা শুধুমাত্র যে আরাকান আর্মি দ্বারা প্রত্যাখ্যিত হয়ে মানে ড্রেভেন আউট হয়েছে তা তো না, মায়ানমার আর্মিও তো এখানে জড়িত ছিল, তাদেরকে ইউএনএ এখন বিচারের সম্মুখীন করার প্রক্রিয়া হচ্ছে। আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক প্রশ্ন, আমি শুধু এটা জানতে চাই যে যেটাকে আপনি ডিফেক্টো, যেটাকে সাম সর্ট অফ কমিউনিকেশন আপনি বলতেছিলেন, এইটা কোনোদিন কোনো গভর্নমেন্ট লেভেলে এটা আসলে সামনে আনা হয় কিনা? না না, আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যারা এটা নিয়ে বড় এক্সপার্ট, আপনি তাদেরকে, যে শাহাব ইনাম খান আছেন বা আমাদের যারা আরো আছেন, আপনি সবার সাথে কথা বলেন। এটা ইন্টারন্যাশনালি খুবই একসেপ্টেড। এই রকমের ডিফ্যাক্টো আপনি থাইল্যান্ড করে মায়ানমারের অনেক গ্রুপের সাথে, বিকজ থাইল্যান্ডও ওই রকম ওয়াই স্টেট যদি দেখেন থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড যথেষ্ট ওদের ইভেন থাই মিনিস্টাররা যে ওই ওয়াই স্টেটের যে রেবেলদের সাথে বৈঠক করে ছবিও পোস্ট করেন, বিকজ আপনার তো তার তো বর্ডার ম্যানেজ করতে হবে, বর্ডারে মায়ানমার ট্রুপস নাই, তা আপনি কার সাথে কথা বলবেন? ইভেন চায়না ওই কাজটা করে, কিন্তু চায়না দেখতেছে যে তার যে বর্ডারে অনেক জায়গায় মায়ানমারের কন্ট্রোল নাই, তো সে যে রেবেল গ্রুপের। আমার কাছে মনে হয় শফিক ভাই, চায়নার ব্যাপারটা তো আসলে চায়না তো পুরো ব্যাপারটার সাথে সে মিয়ানমারের সাথে এবং ঘোষণা দিয়ে আরাকান আর্মির সাথে দুইটার সাথেই সম্পর্ক রাখছে। আপনি থাইল্যান্ড দেখেন, থাইল্যান্ড তো আমার মতো অবস্থায় পড়েছে। থাইল্যান্ড কিন্তু ঠিকই ওদের শান স্টেট, ওয়াই স্টেট, ওদের সাথে যারা রেবেল তাদের সাথে কিন্তু থাইল্যান্ড এক ধরনের সম্পর্ক রাখছে। আমার কাছে অবশ্য একটু এইটাতে আমি এখনো আমার কাছে একটু পররাষ্ট্র উপদেষ্টার কথা, তারপর আবার আপনাদের সেই কথার সাথে একটু আলাদা কথা হওয়া, সেইটারে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বিভ্রান্ত হয়েছি এটাতে। যাই হোক, আগামীকাল যদি হাই রিপ্রেজেন্টেটিভ বা যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বললে যদি পরিষ্কার একটা ধারণা দেন, তো সেটা একটা গেল। আমি আপনাকে দেখছিলাম যে আপনি, আমার ধারণা বাংলাদেশে এখন আপনি সবচেয়ে বেশি ফটোগ্রাফড এবং সবচেয়ে বেশি টেলিভাইজড মানুষ, মানে প্রফেসর ইউনূসের চেয়েও আমরা আপনাকে বেশি পাই বা বেশি দেখি, সেজন্য আপনাকে আমরা আলাদা করে ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলেন, সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে, সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা, সরকার প্রধানের কথা। আপনি যে বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত 8-9 দিনে, সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি, আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে, তারা আমাকে বলেছেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যান, অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান, অথবা আপনি নির্বাচিত হয়ে যান, প্রত্যেকটা ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে। যে কোনো ম্যান্ডেট আপনাকে কোনো কিছুর জন্য সব কিছুর ম্যান্ডেট দেয় না। সবাই আপনার কথা একটু শুনতে চাই, কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা, ধরা যাক 2009 সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন, বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন, উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল? কিন্তু আপনি ভেহেমেন্টলি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে? না, আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং, আমি যে শব্দটা বলেছি এভরিথিং, আমি কেন বলেছি সেটা হচ্ছে যে আপনি যদি 13 অ্যামেন্ডমেন্ট দিয়ে তো আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা চালু হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে আপনি 3টা মাস, যে গভর্নমেন্টটা আসবে এরা 3 মাস থাকবে এবং এদের পুরো কাজটাই ফোকাসড অন ইলেকশন। সে ইলেকটোরাল লিস্ট বলেন, ইলেকশনকে আয়োজন করার যে কাজগুলো বলেন, সবগুলোই করার ছিল এটার কাজ। ইলেকশনের বাইরে তার কোনো ম্যান্ডেট ছিল না, সেটা একদম স্পষ্ট, এবং 13th অ্যামেন্ডমেন্টে ওইটা ছিল। কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট তো ওরা এসে এটা বাদ দিয়ে দিল। দেওয়ার পরে যেটা হয়েছে যে যখন ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে যেই পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে যে রেফারেন্সটা গেল, ওইখানে দেখেন 106 আর্টিকেল 106-এ বলা আছে, ওইখানে বলা আছে যে আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো। এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে, আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি। এটা আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি, আরো 2-3 জন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন,
আমিও কথা বলেছি। আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে, ওনার কথা শুনেন উনি কি বলেন। আমরা ওই অনুযায়ী আমরা আমাদের কথাটা বলেছি। আমাদের ম্যান্ডেটটা হলো আমরা যে কাজগুলো, এটা অনেকে আবার কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে, ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে, এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে, এটা কি আমি 106-এ যেটার মধ্যে করে অ্যাপিলেট ডিভিশনে রায়টা দিল, আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি। সেই নির্বাহী কাজের দুই রকম ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে, না করলে দেশ থেমে যাবে, সেই কাজগুলি আপনি করবেন। আরেকটা ব্যাখ্যা হলো যে আপনার জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো কিছু করতে হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আপনাকে এই ক্ষমতা দেয়া আছে যে আপনি এখন পলিসি বানাতে পারবেন, কিন্তু সেটা অ্যাবসলিউটলি যখন আপনার প্রয়োজন হবে তখন। আপনার রিডিং, আর আপনি নিজেও লয়ার স্টুডেন্ট না, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই, আমি জার্নালিজমের স্টুডেন্ট ভাই। যাক, বাট আমি যেটা জানি আমাদের রিডিং হচ্ছে নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টের যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে। আমি বললাম তো আপনি দুইজন লয়ারকে আনেন, এনে জিজ্ঞেস করেন, আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট। আচ্ছা, আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি শুরু ভাই। আমাদের যে সংবিধান, আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার বলতে পারবেন না। আপনারা সাংবিধানিক সরকার কিন্তু, এবং সেইটা 106-এ আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এজ সাংবিধানিক সরকার। এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে, এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই। আপনারা বিপ্লবী সরকার না, আপনারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড।